যা করার আজ রাত্রেই করতে হবে। কে বলছে এই কথা? 25শে মার্চ 1971 একটি ফোন যায়। টিক্কা খান তখনের পাকিস্তানের ইস্টার্ন কমান্ড, পূর্ব পাকিস্তানের গোটা মিলিটারির দায়িত্ব দেওয়া হয়েছে টিক্কা খানকে, নৃশংস একটা লোক। সেই টিক্কা খান ফোন করছে কাদের? বিভিন্ন সেনা অফিসার যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মোতায়েন রয়েছে তখনের পূর্ব পাকিস্তান, অর্থাৎ তখন ঢাকা ইনফ্যান্ট্রি ডিভিশনের 14 নম্বর ইনফ্যান্ট্রির জেনারেল অফিসার, তার নাম কি? খাদিম হোসেন। হ্যাঁ, যে খাদিমের জুতো পরি সেই খাদিম হোসেন। তাকে ফোন করে টিক্কা খান বলে যা করার আজ রাত্রেই করতে হবে। এরম একাধিক ফোন করে টিক্কা খান। সেই টিক্কা খানের ফোনের পর 25 তারিখ গোটা বাংলাদেশ জুড়ে শুরু হয় হত্যালীলা। রাজাকার বাহিনীরা মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে হত্যালীলা শুরু করে এবং মুক্তিযোদ্ধারা পাল্টা লড়াই করতে থাকে, কিন্তু রাজাকার বাহিনী আর খান সেনারা মুক্তিযোদ্ধা, বাঙালি, হিন্দু, মুসলমান নির্বিশেষে তাদের হত্যা করে। 30 লক্ষ মানুষের হত্যা হয়, বাঙালির হত্যা হয়, আমার আপনার মতো বাংলায় যারা কথা বলে তাদের হত্যা করে রাজাকাররা। সেই রাজাকারের বাচ্চারা আজ বাংলাদেশের মাথায় বসে বলছে পাকিস্তান প্রেম, ভারত নিপাত যাক। সেই রাজাকার খান সেনাদের উত্তরসূরিরা আজ বাংলাদেশে বসে রয়েছে। কয়েকটা ছবি দেখুন, কিভাবে মুক্তিযোদ্ধারা বাংলাদেশে প্রাণ হাতে নিয়ে বাঙালিদের মান ইজ্জত বাঁচানোর জন্য বাঙালিদের হয়ে লড়াই করেছে এবং সাথে লড়াই করেছে ভারতীয় সেনা। শেখ মুজিব রহমান আওয়ামী লীগ যখন 1970 সালে ভোটে জেতেন উনি, কিন্তু তা সত্ত্বেও টিক্কা খানের মাথায় যে বসে আছে, অর্থাৎ পাকিস্তানের সেই সময়ের মিলিটারি হেড ইয়াহিয়া খান, সেই ব্যক্তি ডিসাইড করে, সে ঠিক করে না মুজিবকে কোনো মতেই কোথাও কোনোভাবে কোনো সুবিধা, কোনো সিট, কোনো পদ দেওয়া যাবে না। তারা কি শুরু করে? ইস্টার্ন পাকিস্তান অর্থাৎ পূর্ব পাকিস্তানে এসে সেনা অভিযান, কিন্তু সেনা অভিযান ছিল না, ছিল অপারেশন সার্চলাইট। 25 তারিখ যা হয়, 25 তারিখ আমার আপনার মতো বাঙালিদের হত্যা করে, গলা কাটে এবং তার সঙ্গে মা বোনেদের ধর্ষণ করে জীবন্ত অবস্থায় তাদের চুলে আগুন লাগিয়ে দেওয়া হয়, তাদের পুড়িয়ে দেওয়া হয়। সেই রাজাকারের বাচ্চারা আজ বাংলাদেশের মাথায় বসে বলছে যে বাংলাদেশ নাকি পাকিস্তানের পরম বন্ধু। এবার দেখাই মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান, যিনি গোটা মুভমেন্ট, বাঙালিদের মুভমেন্ট যে লড়াই তিনি নেতৃত্ব দিয়েছিলেন। শেখ মুজিবুর রহমানের এই মুহূর্তে তার মূর্তি, তার স্ট্যাচু, সেগুলোর কি অবস্থা এই মুহূর্তে দেখাচ্ছে সেই ছবি। সেই সময় যে যুদ্ধ হয়েছিল, ভারত সেই যুদ্ধে সঙ্গ দিয়েছিল যারা সেই সময় যুদ্ধ করেছিল মুক্তিযোদ্ধাদের। এবং এই মুহূর্তে দুটো ছবি দেখাচ্ছি, বঙ্গবন্ধুর বাসভবনের ছবি, দুটো ছবি। একটা হচ্ছে তাণ্ডবের আগে এবং তারপর তাণ্ডবের পর আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আগুন জ্বালিয়ে দেওয়া হয় কিভাবে? আগুন জ্বালিয়ে দেওয়া হয় যখন এই মৌলবাদী ইউনুসপন্থী রাজাকারের উত্তরসূরিরা এসে বাংলাদেশে দখল বসায়, জোর করে অগণতান্ত্রিকভাবে তারা এসে দখল করে বঙ্গবন্ধুর বাসভবন, আগুন লাগিয়ে দেওয়া হয়। এরপরের ছবি, শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু, তার মূর্তি, যে মূর্তি মনে করিয়ে দেয় বাংলাদেশের ইতিহাস, যে মূর্তি মনে করিয়ে দেয় মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস, যেই মূর্তি মনে করিয়ে দেয় শেখ মুজিবুর রহমানের সেই বার্তা। তিনি বলেন জয় বাংলা। তিনি কিভাবে মুক্তিযোদ্ধাদের এগিয়ে যাওয়ার প্রেরণা যোগান, তাকে অ্যারেস্ট করা হয়, সেই শেখ মুজিবুর রহমানের মূর্তি ভাঙা হয়, মূর্তির মাথায় প্রস্রাব করা হয়, মূর্তিতে আগুন জ্বালানো হয়। তিনি বলেছিলেন দাবায় রাখতে পারবে না, দাবায় রাখা যাবে না। সেই মুজিবুর রহমানকে কি মূর্তি ভেঙে দাবায় রাখা যায়? রাজাকারের উত্তরসূরিরা আজ উত্তর দিক। শেখ মুজিবুর রহমানের নামের সবকিছু পরিবর্তন করা হয়।
যে টোল প্লাজার নাম ছিল শেখ মুজিবুর রহমানের নামে, বঙ্গবন্ধুর নামে, সেই টোল প্লাজা কিভাবে সেই টোল প্লাজার ছবি এই মুহূর্তে, যেখানে শেখ মুজিবুর রহমানের নাম ছিল শেখ মুজিবুর রহমান টানেল, টোল প্লাজা, টানেল, এয়ারপোর্ট, বিভিন্ন জায়গা যেখানে যেখানে নাম ছিল সেগুলো কিভাবে মুছে দেওয়া হচ্ছে আস্তে আস্তে, কিভাবে মুছে ফেলা হচ্ছে। দেখুন, এই ছিল নাম, এই হচ্ছে নাম, জাতির পিতা, সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়, সেগুলো ভেঙে দেওয়া হয়। রাজাকার খান সেনাদের উত্তরসূরিরা তারা এই মুহূর্তে এই কাজ করছে, গোটা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা প্রশ্ন করছি যে যারা এই মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দিতে চাইছে, সেই মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দিতে চাওয়া পাবলিককে, তাদেরকে কি পার্মানেন্ট মুক্তি দেওয়ার সময় এসেছে? বাংলাদেশ থেকে পার্মানেন্টলি মুক্তি দেওয়া হোক, বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হোক, জুতোর বাড়ি মারা হোক বলছিলেন একজন ব্যক্তি বাংলাদেশ থেকে। আমি বলছি না, আমি এক্ষুনি পড়ছিলাম ফেসবুকে কমেন্ট। কি বলছেন এই মুহূর্তে বাংলাদেশের পাকিস্তান প্রেমীরা? শুনুন। বিশ্বকাপ খেলা হচ্ছে, ঠিক আছে, এখানে ইন্ডিয়ার পাকিস্তান যে কোনো দুইটা দল যদি বিশ্বকাপে যায় ফাইনালে, আপনি কোন দলকে সাপোর্ট করবেন? পাকিস্তান কি বলবো? পাকিস্তান। পাকিস্তান, বাট হোয়াই, কেন? পাকিস্তান আমার মুসলমান কান্ট্রি, এই জন্য। তো ইন্ডিয়া তো আমাদের পার্শ্ববর্তী দেশ, তাই তো? হিন্দু এই জন্য, শুধু হিন্দুর জন্য। তো তাছাড়া তো যুদ্ধের সময় আমরা জানি ৭১-এও আমাদের ইন্ডিয়া সাপোর্ট করছিল, তারপরও আমরা যেহেতু মুসলমান ভাই আমরা সেই হিসেবে আপনারা সুস্পষ্টভাবে জেনে রাখেন, আমরা আজকে বাংলাদেশ হয়েছি ভারতের চক্রান্তের ফলে। আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব, কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না। পাকিস্তান ফিরে যাবেন তো সঙ্গে করে মা বোনেদেরও নিয়ে যান। পাকিস্তানে নিয়ে গিয়ে রাজাকার খান সেনারা যা করেছিল তাদের সঙ্গে তাই করতে দেবেন তো আপনাদের মা বোনেদের? এই মুহূর্তে ইউনুসপন্থী, কট্টরবাদী, জামাতি, হেফাজতি যারা বসে আছে বাংলাদেশে, আপনাদের বলছি, আপনাদের মা বোনেদের সঙ্গে কি হবে জানেন যদি পাকিস্তানে যান? দেখুন কি হয়েছিল 1971 সালে, মা বোনেদের ওপর কি অত্যাচার চালিয়েছিল রাজাকাররা এবং খান সেনারা। মেয়েদের নরক দেশ, প্রায় 4 লক্ষ মহিলাকে ধর্ষণ করে পাক সেনা। কয়েক হাজার অবৈধ সন্তানের জন্ম হওয়ার পর যাদের পিতাকে জানা যায়নি, তার কারণ তাদের পিতা রাজাকার বলা হয়, যাদেরকে রাজাকারের বাচ্চারা বলেছিলেন শেখ হাসিনা, তাদের পিতারা তো চলে গেছে পাকিস্তানে। এই অবৈধ সন্তানরা পড়ে থাকে রাস্তায়। বাবাকে দিয়ে মেয়েকে ধর্ষণ করানো হতো। কারা করাতো জানেন? টিক্কা খানের প্ল্যান ছিল ওইটা। টিক্কা খানের বুদ্ধি দিয়ে বেরিয়েছিল ছেলেকে দিয়ে মাকে ধর্ষণ করানো, বাবাকে দিয়ে মেয়েকে ধর্ষণ করানো। টিক্কা খান করেছিল এই কাজ। পাকিস্তানের সর্বোচ্চ নেতৃত্বের কথায় সেই টিক্কা খানের পা চাটা ইউনুসপন্থী যারা রয়েছে আজ, তাদের প্রশ্ন করছি, আপনাদের মা বোনেদের এইভাবে এই ব্যবহার যদি করা হয়, আপনারা খুশি হবেন তো? মুখে স্মাইল থাকবে তো? বেয়নেট দিয়ে খুঁচিয়ে ক্ষতবিক্ষত করা হতো মেয়েদের যৌনাঙ্গ, তাদের ঝোলানো হতো, বেয়নেট দিয়ে খোঁচানো হতো। করবেন তো আপনাদের মা বোনদের সঙ্গে এরকম ইউনুসপন্থীরা? প্রশ্ন করছি আপনাকে, ইউনুসকেও প্রশ্ন করছি আজ। বিবস্ত্র করে রাখা হতো মহিলাদের, তাদের কাপড় পরতেই দেওয়া হতো না, কারণ তাদের নাকি কাপড় পরার অধিকার নেই। তারা দ্বিতীয় শ্রেণীর স্লেভ, কৃতদাসের মতো রাখা হতো। মহিলাদের বলা হতো গনিমতের মাল। মোহাম্মদ ইউনুস, আপনার স্ত্রী, আপনার মা, বাংলাদেশে আপনারা যারা ইউনুসপন্থী তাদের স্ত্রী, তাদের মা, যারা কট্টরপন্থী তাদের স্ত্রী, তাদের মা, যারা হেফাজতি, যারা জামাতি তাদের স্ত্রী, তাদের মা, তাদের বোন, তাদের সন্তান, তাদের মেয়ে, তাদের যদি বলা হয় গনিমতের মাল, পাকিস্তান সেনা যা বলতো আপনারা মেনে নেবেন তো? মোহাম্মদ ইউনুস, আপনি মানবেন তো? নোবেল পিস প্রাইজ পেয়েছেন তো? মানবেন তো আপনি? পরের প্লাজমা গ্রাফিক্স দেখাবো এই মুহূর্তে। দেখুন,
যুদ্ধের জারদ সন্তান নাম দিয়েছি আমরা, কারণ এদের পিতার কোনো খোঁজ পাওয়া যায়নি যুদ্ধের পর। চিলড্রেন অফ ওয়ার, 71-এর যুদ্ধের জারদ সন্তান বলতো। চিলড্রেন অফ ওয়ার, যুদ্ধে ধর্ষিতাদের গর্ভে জন্মেছে এমন সন্তান যাদের বাবাকে কেউ জানে না। রাজাকারের বাচ্চা আজ যারা, আমি বলছি না, আমার ভাষা নয়, শেখ হাসিনার ভাষা, আমাকে কিচ্ছু বলবেন না স্যার, কারণ আমি তো আপনাদের নেতৃত্ব, আপনাদের দেশের যাদেরকে আপনারা তাড়িয়েছেন তাদের কথা বলছি। পাকিস্তানি সৈন্য রাজাকারদের ধারা ধর্ষিত হতো। এই পাকিস্তানি সৈন্যদের বলা হতো খান সেনা, তারা ছিল বড় আর বাঙালিরা ছিল নিচু, নিচ জাতি বাঙালি। খান সেনা বড়। আজ বাঙালিদের পাকিস্তান প্রেম দেখে বলতে ইচ্ছে করে ছি। প্রায় 2 লক্ষ মহিলা গর্ভবতী হয়েছিলেন সেই সময়। 2 লক্ষ ধর্ষণের ফলে বাঙালি মহিলারা জন্ম দেয় একাধিক শিশুর যাদের বাবার কোনো ঠিক ছিল না, তাদের বলা হতো জারদ সন্তান। অনেকে আজ এই জারদ সন্তানদের মধ্যে অনেকে আজ পাকিস্তান প্রেম দেখাচ্ছে। বহু মহিলা প্রসব বা গর্ভপাত করাতে ভারতে আসেন সেই সময়। ভারতে এসে তাদের গর্ভপাত করাতে হয়। ভারত তখন সব রকমভাবে তাদের সাহায্য করেছিল। আজ ভারত হয়েছে শত্রু, পাকিস্তান হয়েছে বন্ধু। পাকিস্তানের রাজাকার ধর্ষকরা হয়েছে বন্ধু, পাকিস্তানের খান সেনা ধর্ষকরা হয়েছে বন্ধু। এবং এবার দেখাবো, আমি টিক্কা খানের কথা বলছিলাম, আমার জেনারেল টিক্কা খান বলতে লজ্জা করে। সেই সময় টিক্কা খানকে দায়িত্ব দেওয়া হয় গোটা বাংলাদেশের, অর্থাৎ তৎকালীন পূর্ব পাকিস্তানের সেনাবাহিনীর দায়িত্ব তাকে দেওয়া হয়। সেই টিক্কা খান অমানুষের বাচ্চা, সেই অমানুষ টিক্কা খান, তার কথা শোনাচ্ছি। আবার পাকিস্তানের প্রেম যারা করছেন বাংলাদেশে বসে, তারা দেখুন আপনাদের আইডল, আপনাদের আদর্শ টিক্কা খান কি বলছে। টিক্কা খান, টিক্কা খানের বার্তা, এই ব্যক্তি, এই মহান ব্যক্তি টিক্কা খান, জেনারেল টিক্কা খান, আমি হলে এই জেনারেল শব্দটাও দিতাম না। টিক্কা খান নিম্ন শ্রেণীর অমানুষ একটি। সে বলছে একজন ভালো মুসলমান কখনোই তার বাবার সঙ্গে যুদ্ধ করবে না, তার জন্য সবক শেখাতে তাই আমাদের উচিত যত বেশি সম্ভব বাঙালি মেয়েকে গর্ভবতী করে যাওয়া। তাহলে কি হবে, বাঙালি মেয়েরা যদি গর্ভবতী হয়ে যায় তাহলে তারা কখনো, যে সন্তান প্রসব হবে তারা কখনো বাবার সঙ্গে যুদ্ধ করবে না। এমন কথা বলেছে এই ব্যক্তি টিক্কা খান, অমানুষ। সেই রাজাকার সেনা যার হাতে জন্ম, এই ব্যক্তিই জন্ম দিয়েছে রাজাকার বাহিনীর। সেই রাজাকার বাহিনীর শেখ হাসিনার কথায় রাজাকারের বাচ্চারা আজ বলছে পাকিস্তান পরম বন্ধু আর ভারত শত্রু। সেই সময় ভারত আপনাদের এই রকম ব্যক্তির হাত থেকে বাঁচিয়েছিল আপনাদের পূর্বপুরুষকে। ভেবে দেখুন, নিজেদের যদি হাওয়ায় থুতু ফেলেন নিজের মুখে আগে থুতু পড়ে। যারা আজ, যাদের শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলছে, সেই ব্যক্তিদের উদ্দেশ্যে আমি বলছি। পরের কথা বলবো জেনারেল নিয়াজি, আমি আবারও জেনারেল নিয়াজি বলবো না, কারণ এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যার মস্তিষ্ক প্রসূত গোটা বাংলাদেশে বাঙালি গণহত্যা। আপনারা কিভাবে মনে করেন যে একজন সৈনিক যুদ্ধ করবে পূর্ব পাকিস্তানে, মারা যাবে পূর্ব পাকিস্তানে, আর যৌন ক্ষুধা মেটাতে আসবে পশ্চিম পাকিস্তানে? এই কথা কখন বলছেন এই ব্যক্তি, এই অমানুষ বর্বর পশু জন্তু কখন এই কথা বলছে জানেন? যখন প্রশ্ন করা হয় যে বাংলাদেশের 4 লক্ষ মহিলাকে কেন ধর্ষণ করা হয়েছে, 4 লক্ষ মহিলাকে ধর্ষণ করে কেন পুড়িয়ে দেওয়া হয়েছে, কেন বাংলাদেশের মহিলাদের বিবস্ত্র করে রাখা হয়েছে, তখন তিনি জাস্টিফিকেশন দিচ্ছেন যে একজন সেনা যে গেছে যুদ্ধ করতে পাকিস্তান থেকে, অর্থাৎ পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানে, তার যদি যৌন ইচ্ছা জাগে শরীরে, সে কি পশ্চিম পাকিস্তানে আসবে যৌন খিদে মেটাতে? না, সে পূর্ব পাকিস্তানেই করবে। বাঙালি মেয়েদের ধরে ধরে সে কি করবে? ধর্ষণ করবে। তারপর কি করবে? তাকে জ্বালিয়ে দেবে। কোথা থেকে শুরু করবে? মাথার চুল থেকে, মাথার চুলে আগুন ধরিয়ে দেবে। এই কাজ করে এই ব্যক্তি আজ বাংলাদেশের প্রেজেন্ট জেনারেশনের ইউনুসপন্থী কট্টরপন্থীদের পরম ভালোবাসার পাত্র হয়েছে। আজ যে বাঙালিরা, যে হেফাজতিরা, যে জামাতিরা, আমি আবারও রিপিট করছি আমার প্রশ্ন, যে জামাতিরা আজ বাংলাদেশে পাকিস্তানকে সাপোর্ট করছে,
হিন্দু এবং মুসলমান প্রত্যেকে যারাই সেই সময় ধর্ষিতা হয়, যাদেরই অত্যাচার হয়, সেই উদাহরণ মনে করে দেখুন। আপনারা নিজেদের স্ত্রী, নিজেদের মা, নিজেদের সন্তান, নিজেদের মেয়ে, তার পরিপ্রেক্ষিতে যদি কেউ এই কথা বলতো, আপনারা মেনে নিতেন? আমি আরো একবার সেই বাইট শোনাবো যেখানে বলা হচ্ছে আমরা পাকিস্তান চলে যাব। পাকিস্তান প্রেমের বাইট আরো একবার। বিশ্বকাপ খেলা হচ্ছে, ঠিক আছে, এখানে ইন্ডিয়ার পাকিস্তান যে কোনো দুইটা দল যদি বিশ্বকাপে যায় ফাইনালে, আপনি কোন দলকে সাপোর্ট করবেন? পাকিস্তান কি বলবো? পাকিস্তান। পাকিস্তান, বাট হোয়াই, কেন? পাকিস্তান আমার মুসলমান কান্ট্রি, এই জন্য। তো ইন্ডিয়া তো আমাদের পার্শ্ববর্তী দেশ, তাই তো? হিন্দু। হিন্দু এই জন্য, শুধু হিন্দুর জন্য। তো তাছাড়া তো যুদ্ধের সময় আমরা জানি ৭১-এও আমাদের ইন্ডিয়া সাপোর্ট করছিল, তারপরও আমরা যেহেতু মুসলমান ভাই ভাই আমরা সেই হিসেবে আপনারা সুস্পষ্ট ভাবে জেনে রাখেন, আমরা আজকে বাংলাদেশ হয়েছি ভারতের চক্রান্তের ফলে। আমরা প্রয়োজনে সেই পাকিস্তানে ফিরে যাব, কিন্তু ভারতের পা আর আমরা চাপবো না। একজন বলছিলেন, এক্ষুনি শুনলাম একজন বলছিল যে ভারত সাহায্য করেছে, আমাদের তো মুসলমান বেরাদরি, এরম টাইপের একটা শব্দ ব্যবহার করছিলেন। আমি বলবো সেই সময় যে বাঙালিদের হত্যা করেছিল খান সেনারা, তাদের মধ্যে বহু সংখ্যক মুসলমান ছিলেন। হিন্দু মুসলমান নির্বিশেষে তাদেরকে গলা কেটে কেটে পায়ের পাতা উপড়ে উপড়ে হত্যা করা হয়। কারা করে? রাজাকাররা করে। এবং আজকের রাজাকারের বাচ্চা যারা বাংলাদেশে বসে আছে, তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের মা বোনেদের যদি এইরকমভাবে ব্যবহার করা হতো, আপনাদের কেমন লাগতো? এই নিয়ে 3 বার করলাম প্রশ্নটা। আমার ইউটিউবে, ফেসবুকে কমেন্ট করেন তো বিভিন্ন জায়গায়, উত্তরটা দেবেন। যাব গেস্টদের কাছে। আমার সঙ্গে এই মুহূর্তে যারা অতিথি উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী, সম্পাদক ব্লিটজ, তিনি রয়েছেন বাংলাদেশ থেকে। আজিজুল বিশ্বাস রয়েছেন অধ্যাপক, দীপঙ্কর সরকার রয়েছেন বিজেপি মুখপাত্র, মানস ভট্টাচার্য রয়েছেন লেখক, অরিত্র দত্ত বণিক রয়েছেন অভিনেতা, রাজনৈতিক বিশ্লেষক। আমি প্রথমেই যাব সালাউদ্দিন শোয়েব চৌধুরীর কাছে। সালাউদ্দিন সাহেব, আগামীকাল বিজয় দিবস, সেই দিন যেদিন শত বাধা, শত হত্যা, শত ধর্ষণের পর অবশেষে জয় মিলেছিল, মুক্তিযোদ্ধারা জয় পালন করেছিলেন এই বর্বর নৃশংস রাজাকারদের হাত থেকে। কিন্তু আজ বেশ কিছু রাজাকারের বাচ্চা তো বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছে, তারা বলছে পাকিস্তান ভালো, পাকিস্তানে চলে যাব, আবার পাকিস্তানের সঙ্গে যুক্ত হব। তাই যদি হয় সালাউদ্দিন সাহেব, তাহলে এই ১৯৭১-এর এই ইতিহাসগুলো তারা কি জানে না, নাকি অন্যভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে? মানে কিভাবে এটা হচ্ছে, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, উত্তর খুঁজে পাচ্ছি না। বলুন। ধন্যবাদ কিশোর বাবু। প্রথমেই আমি ভারতের যে ৩,৮৭৫ জন বীর সৈনিক, তাদের বুকের রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীন করেছেন, ওনাদের স্মৃতির প্রতি, ওনাদের পরিবারের প্রতিটি সদস্যের প্রতি প্রণাম সালাম জানাচ্ছি। এবং আপনাদের প্রতি এই বাঙালি জাতির আজন্মের ঋণ, আমরা কখনোই সেই ঋণ ভুলব না। আর যারা আজকে পাকিস্তানে কথা বলছে, আমি পাকিস্তানের শেহবাজ শরীফ এবং পাকিস্তানের সামরিক বাহিনীর দাসকে পতিত সরকার, তাদেরকে বলছি, তোমরা তোমাদের এই পাপের সন্তান বাংলাদেশ যেগুলো আছে, এগুলোকে নিয়ে যাও। আমরা পুরো বাঙালি জাতি চাঁদা তুলে, জাহাজ ভাড়া করে তোমাদের পাপের সন্তানগুলোকে তোমাদের কাছে পাঠিয়ে দিব। ওরা পাকিস্তান চায়, এদেরকে পাকিস্তানে নিয়ে যাও। আর এখানে বাংলাদেশে ৫ লক্ষ আটকে পড়া পাকিস্তানি বা বিহারি আছে, যাদেরকে দিয়ে তোমরা বাংলাদেশে এখন নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছ, যার দালিলিক প্রমাণ আমার কাছে আছে। যাদেরকে তোমরা নিয়ে পাকিস্তানে ট্রেনিং দিয়েছো, এদেরকে সবাইকে তোমরা নিয়ে যাও। আর যদি নিয়ে না যাও, তাহলে ৭১-এ যেমন তোমাদের উপর বাঙালি জাতি ঝাঁপিয়ে পড়েছিল, আমরা আবার ঝাঁপিয়ে পড়ব। মুক্তিযুদ্ধ আমরা দেখেছি, মুক্তিযুদ্ধ আমরা করেছি, এটা কখনোই ভুলবে না, কখনোই মনে করবে না যে আমরা লড়তে ভুলে গেছি। আমরা লড়বো, আমরা কথা বলতে শুরু করব। তোমাদের এই বাপের সন্তানকে অবিলম্বে বাংলাদেশ থেকে নিয়ে যেতে হবে। ৫ লক্ষ বিহারিকে নিতে হবে বাংলার মাটিতে বসে। যারা যারা পাকিস্তানের পক্ষে কথা বলবে, প্রত্যেকেই পাকিস্তানের বাপের সন্তান। এই সমস্ত পাকিস্তানি বাপের সন্তানদেরকে জাহাজ বুঝাই করে বাংলাদেশ থেকে পাঠিয়ে দিতে হবে। তোমরা যেহেতু ভিক্ষুকের জাতি, তোমাদের যেহেতু ভিক্ষা করার মতো একটা বাতিও নাই, কোনো সমস্যা নাই। আমরা 18 কোটি বাঙালি, আমরা সবাই চাঁদা দিব,
চাঁদা দিয়ে জাহাজ ভাড়া করে তোমাদের এই বাপের সন্তানগুলোকে পাকিস্তানে পাঠানোর ব্যবস্থা করব। আগামীকাল 16 ডিসেম্বর আমি তোমাদেরকে 3 মাস সময় দিচ্ছি। 3 মাসের মধ্যে তোমাদের এই বাপের সন্তানকে এই দেশ থেকে নিতে হবে। তা না হলে তোমাদের এই বাপের সন্তানের বিরুদ্ধে আমরা বাঙালি জাতি যদি কোনো ব্যবস্থা নেই, তাহলে তার দায় এবং দায়িত্ব পাকিস্তানের সামরিক বাহিনী, পাকিস্তানের কথিত সরকার এবং পাকিস্তানের এই নষ্ট জনগণ থাকবে। ঠিক সালাউদ্দিন সাহেব, আমি জানি আপনি ইমোশনাল হচ্ছিলেন। আমি আজ একজন মুক্তিযোদ্ধার সাথে কথা বলছিলাম, পার্সোনালি কথা বলছিলাম, সাংবাদিক হিসেবে কথা বলতে হয়। আজকের বাংলাদেশের পরিস্থিতি দেখে তিনি কেঁদে ফেলেছিলেন যে মুক্তিযোদ্ধারা নিজেদের প্রাণ, নিজেদের রক্ত, নিজেদের মাংস নিয়েই এই স্বাধীনতা নিয়ে এলো, নিজেদের প্রাণ দিয়ে এই স্বাধীনতা নিয়ে এলো। আজ তাদের শুনতে হচ্ছে যে পাকিস্তান হচ্ছে বাংলাদেশের বন্ধু। আমি মানসদার কাছে যাব। মানসদা, পাকিস্তান বাংলাদেশের পরম বন্ধু এমনটা বলছে ইউনুসপন্থীরা, এমনটা বলছে জামাতি, হেফাজতি এবং রাজাকারের বাচ্চারা। আমি একটা কোট পড়ছি মানসদা ছোট্ট করে। যে সময় 93,000 পাক সৈন্য ভারতের কাছে আত্মসমর্পণ করে এবং আনকন্ডিশনালি করে, তখন লেখা ছিল, সেইখানে লেখা ছিল, সেই কাগজে লেখা ছিল যে Pakistan Eastern Command agreed to surrender all Pakistani armed force in Bangladesh and general officer যার নাম লেখা রয়েছে সে কি করছে, সারেন্ডার ইনক্লুডস অল পাকিস্তানি ল্যান্ড, এয়ার, নেভাল ফোর্স, সব কিছু তারা সারেন্ডার করে লিখে সাইন করে দেয়। সেই সময় নিয়াজি ছিল, সে আরও একটা অমানুষ। এই টিক্কা খান যেমন একটা অমানুষ, আরও একটা অমানুষ নিয়াজি। তো এই লজ্জাটা ভুলে গিয়ে এখন তারা এত কথা বলে কি করে? তারা কি লজ্জার কথা, ইতিহাসের কথা ভুলে গেছে? না আমরা কোথাও পিছিয়ে পড়ছি, আমরা বলতে পারছি না, হয়তো আমাদের আরো প্রচার করার প্রয়োজন, নাকি অন্য কোনো বিষয় রয়েছে এর মধ্যে? মানুষদা, একটা উগ্রবাদী মানসিকতা কোন পর্যায়ে গেলে তারা এই ইতিহাসটাকে অস্বীকার করতে পারে যে প্রথম বাংলাদেশের যে স্বাধীন সরকার গঠন করা হয়েছিল সেটা বাংলাদেশেই হয়নি। তুমি 25শে মার্চ যখন সার্চলাইটের ঘোষণা হয়, তারপরে 10ই এপ্রিল প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন হয়, কিন্তু সেটা বাংলাদেশের মাটিতে নয়, সেটা হয়েছিল ভারতের মাটিতে, আগরতলায়। আরও একটা তথ্য দিই, 10ই এপ্রিল ভারতের মাটিতে যখন প্রথম বাংলাদেশের স্বাধীন সরকার গঠন করা হলো, তার 7 দিন পরে প্রথম বাংলাদেশের স্বাধীন সরকার যে শপথ নিয়েছিল সেই গ্রামটার নাম হচ্ছে মেহেরপুর, এবং যে জায়গাটাতে শপথ নেওয়া হয়েছিল সেটার নাম হচ্ছে শিবতলা বা বৈদ্যনাথ তলা। অর্থাৎ প্রথম বাংলাদেশের স্বাধীন গণপ্রজাতন্ত্রী সরকার শপথ নিয়েছিল একটি বৈদ্যনাথ তলায়। তারপরে এরা কোন উন্মাদ অস্বীকার করে ভারতের অবদানকে, অস্বীকার করে ভারতকে। আসলে এরা কেউই প্রকৃত বাংলাদেশের নয়, এরা সম্পূর্ণভাবে পাকিস্তানের উগ্রবাদী এজেন্টদের দ্বারা পরিচালিত। বাংলাদেশে এখন প্রচুর ISIS এজেন্ট ঢুকেছে, উগ্র মৌলবাদীরা এখন চালাচ্ছে। কয়েকদিন আগে ওখানকার একজন গায়িকা কাঁদতে কাঁদতে বলেছেন যে বাংলাদেশের গ্রামে গঞ্জে নাচ গান বন্ধ করে দেওয়া হচ্ছে। সোজা কথা হচ্ছে, যে ভারতবর্ষ পাকিস্তান ভেঙে বাংলাদেশ স্বাধীন করতে পারে, সেই ভারতবর্ষ বাংলাদেশকে মৌলবাদ মুছে দিতে পারে বাংলাদেশ থেকে, এবং সেটা যত দ্রুত সম্ভব আমাদের করতে হবে। কারণ পাশের বাড়িতে আগুন লাগলে সেই আগুন নেভাতে হবে, নাহলে সেই আগুনে কিন্তু আমাদেরকেও পুড়তে হবে। মানুষদা ঠিক বলেছেন, পাশের বাড়িতে আগুন লাগলে তো আগুন নেভাতেই হবে, কিন্তু পাশের বাড়ির আগুনের মধ্যেই আবারও নতুন করে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে। আমি দেখাই সেই ট্রেন্ডটা এই মুহূর্তে কি। দুটো জিনিস। 1 নম্বর, বাংলাদেশে এই মুহূর্তে বিজয় দিবসের আগে আবারও নতুন করে জয় বাংলা স্লোগান, একদিকে বাংলাদেশের দেওয়ালে দেওয়ালে যদি সেই ছবি দেখানো যায়, এবং রাজাকারের বাচ্চা যাদের বলে শেখ হাসিনা, সেই শেখ হাসিনার কথায় যারা রাজাকারের বাচ্চা, আমার কথা নয়, তারা দেখুন যে আবার নতুন করে জয় বাংলা স্লোগান লেখা হচ্ছে বাংলাদেশে। আপনাদের বাংলাদেশে কট্টরপন্থী, ইউনুসপন্থী দেখছেন, হ্যালো, আপনাদের দেখুন জয় বাংলা লেখা হচ্ছে। ভয় লাগছে? কট্টরপন্থীরা দেখছেন, ভয় লাগছে তাদের হয়তো। এই ছবি একদিকে, এর পরের ছবিটা দেখাই, যে ছবিতে
যেখানে ছবিতে স্পষ্ট যে আওয়ামী লীগের বহু নেতা কর্মী তারা শহীদ স্মরণ করছেন শহীদ দিবসে, যাদেরকে শহীদ বলে মানতেই চায় না। ইউনুসপন্থীরা, কট্টরপন্থী ইউনুসপন্থী, মৌলবাদী, রাজাকারের বাচ্চা সবই একই কথা আমার কাছে, সব সমর্থক। তারা যেটা মানতে চায় না শহীদ দিবস, তাদের দেখিয়ে দিচ্ছি এই মুহূর্তে। আপনাদের ভয় লাগছে কিনা একটু জানাবেন, যেখানে ইউটিউবে কমেন্ট করেন বিভিন্ন রকম, কমেন্ট করে করে জানাবেন, শেয়ার করুন ইউটিউব ভিডিও, শেয়ার করে দেখান আপনাদের সহকর্মীদের যে কিরম মিছিল হচ্ছে। এদেরকে খুঁজে খুঁজে মারতে হবে তো, আপনাদের অ্যাসাইনমেন্ট দিচ্ছে রিপাবলিক বাংলা, এদের প্রত্যেককে খুঁজে খুঁজে এরপর তো মারতে হবে। এরপরে দেখাবো এই মুহূর্তে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সেই সময় প্লাজমা গ্রাফিক্স। শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর 1971 হত্যালীলা চলে। কি করা হয়? যারা যারা বুদ্ধিজীবী সেই সময় বাঙালি, যারা ভাবতে পারতেন, তাদেরকে মেরে ফেলা হয়। পাক হানাদার বাহিনীর তাণ্ডব চলে। কতবার তাণ্ডব দেখাবো বলুন, বোর হয়ে যাওয়ার মতো বিষয়। বাংলাদেশকে মেধা শূন্য করতে গণহত্যা করা হয়। কত গণহত্যা দেখাবো? প্রতিদিন হয়েছে, প্রতি মুহূর্তে হয়েছে। রাজাকাররা শিক্ষাবিদ, চিকিৎসক, লেখককে খুন করা হয়, মাস মার্ডার করা হয়। পরের স্লাইড। সাংবাদিক, সাংস্কৃতিক কর্মীদের নির্বিচারে খুন করা, হিন্দু মুসলমান নির্বিশেষে। যাবো এই মুহূর্তে একজন প্রফেসর কি বলছেন এই গোটা বিষয় নিয়ে, তারপর আসবো ডিবেটে। বাংলাদেশ থেকে একজন প্রফেসর মুখ খুলেছেন বাংলাদেশের এই মুহূর্তের পরিস্থিতি নিয়ে, শুনবো। একটা ইংরেজি শব্দের বাংলা করতে পারে না, অ্যাপ্লাইড সায়েন্স, হিউম্যান সায়েন্সের বাংলা করতে পারে না। এই হচ্ছে আমাদের দেশের শিক্ষার দুরবস্থা। এই জন্যই বলেছি, অকারণে বলিনি, আমাদের দেশে কোনো উচ্চশিক্ষা নেই। উচ্চশিক্ষা থাকা গিয়ে এই ধরনের অশিক্ষা কুশিক্ষা হয়, অশিক্ষিত থাকা ভালো, কুশিক্ষিত হওয়ার চাইতে। দেশের শিক্ষক মন্ডলীর এই যে আত্মহত্যা, অর্থাৎ সে প্রকাশ্যে বলছে আমি একজন ব্যর্থ লোক, আমি এটা করতে পারছি না। যারা এই শুধু বাংলা লিখতে পারে না তাদের অপসারণ করা উচিত। এরপর শোনাই মহান ছাত্র নেতা, ইতিহাসের পাতায় যার নাম উঠেছে, রক্তে লেখা থাকবে যার নাম, সার্জিস আলম। তিনিও আবার বক্তব্য রাখেন। কি বলছে সার্জিস আলম? এদেরকে আবার সবাই অনেকে বলে হাঁস চোর, মুরগি চোর, কারণ যখন শেখ হাসিনার বাড়ি থেকে মুরগি চুরি, হাঁস চুরি হয়েছিল, অন্তর্বাসও চুরি হয়েছিল, সেই সময় এদেরকে দেখা গেছিল সেখানে। কি বলছে সার্জিস আলম, শুনবো। ভারতকে একটি জিনিস বলে দিতে চাই, আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন। যে খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে, যে খুনি হাসিনা বাংলাদেশের মানুষের দ্বারা এই দেশ থেকে তাড়িত হয়েছে, সেই খুনি হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান, খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন। সার্জিসকে বলছি, সার্জিস এবং আপনার যত ছাত্র নেতারা রয়েছে, তারা এসে ভারত থেকে নিয়ে যান না শেখ হাসিনাকে, ভারতে আসুন, এসে নিয়ে যান, আপনাদের দাবি এসে শোনান ভারতে। যাই হোক, যাবো এই মুহূর্তে ডিবেটে। আমার সঙ্গে রয়েছেন যারা, তাদের কাছে আমি প্রত্যেকের কাছে যাবো এক এক করে। অরিত্রর কাছে যাবো। অরিত্র, যাদেরকে শেখ হাসিনা রাজাকারের বাচ্চা বলেন, আমরাও বলি মাঝে মাঝে, কারণ রাজাকাররা তাদের হয়তো ছেড়ে গেছে বলে আজ মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে তারা। কিন্তু আগামীকাল বিজয় দিবস উপলক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে কি করলে বাংলাদেশে এই যে উল্টো ট্রেন্ড হচ্ছে এটা থামানো যেতে পারে? কি মনে হয়? বাংলাদেশ হঠাৎ করে, বাংলাদেশের একটা বড় সংখ্যক মানুষের পাকিস্তান প্রীতি, তারা কি এইসব ইতিহাস পড়েনি? মানে এতদিন কি ফেলিওর হয়েছে, এডুকেশন সিস্টেমের ফেলিওর? কি মনে হয় অরিত্র? দেখুন, বাংলাদেশ, আমি বিশ্বাস করি যে তারা মোটেই ভুলে যায়নি তাদের ইতিহাসের কথা, তাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করানো হচ্ছে। কিছুদিন আগেই একটি মার্কিন মিডিয়া তারা একটা সার্ভে করেছে, সেখানে সেই সার্ভেতে পরিষ্কার দেখা যাচ্ছে যে মোর দ্যান 50% বাংলাদেশের নাগরিক তারা মনে করছে যে এই যে এখন যে বিশৃঙ্খলাটা শুরু হয়েছে, সেই বিশৃঙ্খলাটাকে বাদ দিয়ে তারা ভারতবর্ষের সাথে সুসম্পর্ক ফিরিয়ে আনতে চায়। এটা আমার সাজানো কথা না, এটা বাংলাদেশের মিডিয়াতেও বিভিন্ন জায়গায় সেই আমেরিকান রিসার্চটাকে কোট করে তারা রিপোর্ট প্রকাশ করেছে। এবারে দেখুন, দু তিনটে এখানে যেটা সমস্যা বলে আমার মনে হয়েছে। প্রথম কথা, একদল মানুষ মূলত যারা এই বিএনপি পন্থী, তাদের উস্কানিতে এবং মার্কিন মুলুকের জো বাইডেন গভর্নমেন্টের একটা প্রচণ্ড প্রেশার রয়েছে, কারণ বাইডেন বিদায় হওয়ার আগে সারা পৃথিবীতেই একটা ইসলামিক ইনসার্জেন্সি তৈরি করে যেতে চাইছেন। আমরা সিরিয়াতে দেখতে পাচ্ছি কি হয়েছে, আমরা এর আগে আফগানিস্তান দেখেছি, এখন আবার এইখানে বাংলাদেশে একটা এরকম চিত্র দেখছি। কিন্তু আমি বিশ্বাস করি যে ভারতবর্ষ মোটেই মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যায়নি, এবং আমার কাছে যা খবর রয়েছে এবং আপনাদের কাছে নিশ্চয়ই রয়েছে, যে বাংলাদেশ থেকে ডেলিগেশন, সামরিক বাহিনীর ডেলিগেশন, তারা কিন্তু আগামীকাল কলকাতার রেড রোডে যে বিজয় দিবসের যে সেলিব্রেশন আছে সেখানে বাংলাদেশের ডেলিগেশন পার্টিসিপেট করছে। তার মানে বাংলাদেশের সামরিক বাহিনী, তার সেনারা, তাদের প্রশাসনের ইতিহাস
তারা মোটেই পাকিস্তানের যে অত্যাচারের ইতিহাস তা ভুলে যায়নি। এগুলো এই ইউনুস এবং তার কিছু তিরিং বিরিং করা লোকজন যারা আসলে মানুষকে ভুলিয়ে দেওয়ার একটা অপপ্রচেষ্টা করছে। আমাদের মাথায় রাখতে হবে এই ইউনুস মোটেই বাংলাদেশের ভালো চান না। এই ইউনুস মোটেই বাংলাদেশিদের তারা যাতে পড়াশোনা শেখে, তারা যাতে পশ্চিমের বিজ্ঞানের সাথে সংস্পর্শে আসে, তারা যাতে ভালো কিছু কাজ করতে পারে সেটা তিনি চান না। সেই কারণেই ইকোনমিক ইনইকুয়ালিটি এখন এই জায়গায় চলে গেছে, বিদেশি মুদ্রার সঞ্চয় ক্রমাগত কমছে, দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া। এই অবস্থাতেও কিন্তু ভারত সেখানে জিনিসপত্র দিয়ে যাচ্ছে, আলু পাঠাচ্ছে, পেঁয়াজ পাঠাচ্ছে, ডিম পাঠাচ্ছে। তারপরেও তারা মনে করে যে ভারতবর্ষ নাকি বাংলাদেশের ক্ষতি চায়। দেখুন, বাংলাদেশিরা এই মুহূর্তে যে বিপদের জালটার মধ্যে জড়িয়ে পড়ছে বলে আমার মনে হচ্ছে যে দেখুন, ভারতের সাথে তারা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবেন কি রাখবেন না, ভারতকে তারা তাদের মিত্র দেশ মনে করেন কি করেন না, এটা একেবারেই তাদের বিদেশ নীতির অংশ। এই ব্যাপারে আমরা বাইরে থেকে মাতব্বরি করতে পারি না। কিন্তু তারা যে ভুলটা করছে যে ভারত বিদ্বেষী হতে গিয়ে তারা কিন্তু পাকিস্তান প্রেমী হয়ে পড়ছে। তারা ভুলে যাচ্ছে যে দিনের পর দিন পাকিস্তানি সেনারা বাংলাদেশের মা বোনেদের কিভাবে ধর্ষণ করেছে। তারা ভুলে যাচ্ছে যে শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু ক্ষমতায় আসার আগে ভোলা নামের যে সাইক্লোন 70-এর দশকে বাংলাদেশকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিল, সেই সাইক্লোনের সময় একটা টাকা এই পাকিস্তান সহযোগিতা করেনি বাংলাদেশকে এবং কয়েক লক্ষ মানুষকে মারা যেতে হয়েছিল। তারা ভুলে যাচ্ছে যে বাংলাদেশ যখন স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে তখন ব্রিটিশ সরকারকে, ব্রিটিশ এম্বাসিকে পাকিস্তানের এম্বাসি থেকে যে চিঠিটা দেওয়া হয়েছিল তার উপরে বড় বড় করে লেখা রয়েছে উইথ ডিপ রিগ্রেট। পাকিস্তান বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতেই চায়নি। পাকিস্তান এখন যে পরিকল্পনাটা করেছে যে ধর্মীয় সুড়সুড়িটা দিয়ে মানুষকে পাকিস্তান নিজের দলে টানতে চাইছে, কিন্তু এই ধর্মীয় সুড়সুড়িতে পাকিস্তান আজকে অর্থনৈতিকভাবে কোন জায়গায়, সামাজিকভাবে কোন জায়গায়, রাজনৈতিকভাবে কোন জায়গায় আমরা দেখতে পেয়েছি। আমি আশা করব, আবেদন রাখবো বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে, আমি একেবারে স্পষ্ট করে অভিযোগ করে দিতে চাইছি, ইউনুস আপনাদের হিতার্থে কাজ করছে না। তার কারণ তিনি ইলেকশন করাচ্ছেন না, তিনি জোর করে ওখানে বসে থাকছেন। আপনারা নির্বাচন করুন এবং সুষ্ঠু সবলভাবে সাংবিধানিক ইতিহাসকে নিশ্চিত করার চেষ্টা করুন। দেখো অরিত্র, তুমি বলছো, আমরা বলছি, আপনি বলছেন, কিন্তু ইউনিস তিরিং বিরিং করে যাদের লাফানো করাচ্ছে তারা ওখানে যেভাবে বলছে, বাংলাদেশে তো অশিক্ষা রয়েছে একটা বড় অংশে, এটা তো মানতেই হবে। তো তারা তো শুনতে পাচ্ছে না, বুঝতে পারছে না। সালাউদ্দিন সাহেব হাত তুলছিলেন, বলুন সালাউদ্দিন সাহেব, তারপরে আসছি বাকি দুজনের কাছে। আমি সবার আগে আপনার কাছে কিশোর বাবু এবং সম্মানিত আলোচকদের কাছে ক্ষমা চাইছি, কারণ আজকে আমার আবেগের মধ্যে আমার বিজয় দিবস এই দেশে পালন হবে না। আমি শুধু বলতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আস্থার প্রতীক আমাদের সশস্ত্র বাহিনী, আপনারা কি করছেন? আপনাদের চোখের সামনে আজকে পাকিস্তানের চার সন্তানেরা, পাকিস্তানের অপবিত্র সন্তানেরা এবং জঙ্গি জিহাদিরা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলছে। আমি তো বিশ্বাস করতে চাই না যে আমার সশস্ত্র বাহিনী স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছে। আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি, আপনারা তো সশস্ত্র, আমরা নিরস্ত্র, আমরা না হয় অসহায়, আপনারা তো অসহায় নন। এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করা আপনাদের পবিত্র দায়িত্ব। আপনাদেরকে আরাম আয়েসে বিলাসে জীবন যাপন করে আর বাকি কিছু দৃশ্য দেখার জন্য এই জাতি আপনাদেরকে এখানে পৌঁছায়নি। আপনারা যদি আপনাদের দায়িত্ব পালন না করেন, আমি সাহেব যদি নিশ্চয়তা দিয়ে বলছি, এই ইউনুসের পক্ষ যদি আপনারা কেউ নিয়ে থাকেন বা নেন, আপনাদের প্রত্যেকের উপর মার্কিন স্যাংশন আসছে। আমি বলেছিলাম এই রিপাবলিক টিভিতে ট্রাম্প বিজয়ী হচ্ছে, আজকে রিপাবলিক বাংলায় বললাম বাংলাদেশের সশস্ত্র বাহিনীর শীর্ষ প্রত্যেকটা অফিসারের উপর মার্কিন নিষেধাজ্ঞা আসছে। আপনারা ভাববেন না যে ইউনুস আপনাদেরকে বাঁচাবে, ইউনুস পালিয়ে যাবে। বড় কথা বলছেন সালাউদ্দিন সাহেব, বড় কথা বলছেন আপনি। বাংলাদেশকে বাঁচান, বাংলাদেশকে বাঁচান, বাংলাদেশের মানুষকে বাঁচান। অস্ত্র আছে আপনাদের কাছে, কেন দিয়েছে অস্ত্র? দেশকে রক্ষা করার জন্য, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, পাকিস্তানের অপবিত্র সন্তানদের তাণ্ডব দেখার জন্য নয়। আপনারা যদি দেশপ্রেমিক হয়ে থাকেন ব্যবস্থা নিবেন, তা না হলে আপনাদের উপর ভয়ঙ্কর পরিণতি আসছে। আমি আবার বলছি, ভয়ঙ্কর পরিণতি, আপনাদের সব কিছু তছনছ হয়ে যাবে। আমাকে গ্রেফতার করতে চাইলে করতে পারেন, আজকে রাত্রেই করতে পারেন। আমি আমার কাপড় গুছিয়ে রাখি, আমার এগুলো অভ্যাস আছে। কিন্তু আপনারা খেসারত দিবেন, আপনাদের ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ আমেরিকা যেতে পারবে না, কোথাও বিদেশে লেখাপড়া করতে পারবে না। অ্যাকশন নিন, অ্যাকশন নিন, পারলে আজ রাতে অ্যাকশন নিন। ইউনুসকে টেনে হিঁচড়ে বের করুন। ইউনুসের যে জঙ্গি বাহিনী, জিহাদি বাহিনী এবং পাকিস্তানের অবৈধ সন্তান বাহিনী
সবগুলোর বিরুদ্ধে অ্যাকশন নিয়ে আরেকটি যুদ্ধের ঘোষণা দিন। না, আপনার জন্য আমাদের চিন্তা হয়, আমাদের চিন্তা হয় যে কবে আপনার ওপর আক্রমণ নেমে আসবে। সালাউদ্দিন সাহেব, আপনি সাবধানে থাকবেন। আপনি যে কথা বলেন, যে সত্যিগুলো বলেন, একদম একদম উপরে যে বসে আছে তার গায়ে হয়তো গিয়ে লাগে। যাই হোক, আমি যাব দীপঙ্করদার কাছে। দীপঙ্করদা এই মুহূর্তে, তারপর আমি আসবো আজিজুলদার কাছে। দীপঙ্কর বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে রিপাবলিক বাংলা, সেখানে সবচেয়ে বড় বিজয় দিবস উদযাপন হবে, কারণ ইউনুস ঠিক করেছে যে বিজয় দিবস সেখানে যেভাবে করা উচিত বা যেভাবে করা হয়েছে সেভাবে করবে, সে নিজের মতো করে করবে, একটা আলাদা ঘ্যাট পাকিয়ে করবে। যেমনটা বলছিলেন সালাউদ্দিন সাহেব, পাকিস্তানের জারদ সন্তান যারা, তারা ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে, তারা আদৌ পারবে বিজয় দিবস বা মুক্তিযোদ্ধাদের এই ইতিহাসের কথা মানুষকে মনে করাতে বা উদযাপন করতে? তাদের আদৌ সেই ক্যাপাবিলিটি আছে? অশিক্ষিত তো সব। একদম বিষয় একটা পরিষ্কার একটা বিষয়, যে প্রথমে যে বিষয়টা উল্লেখ করতে চাই, পাকিস্তান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সময় যে 30 লক্ষ মানুষকে মেরেছিল, এই 30 লক্ষ মানুষের মৃত্যুর আজকে 51 বছরে পাকিস্তান এখনও তার জন্য ক্ষমা স্বীকার করেনি বা কোনো সময় বলেনি এটা আমাদের ভুল হয়েছিল, ভুল স্বীকারও করেনি। অর্থাৎ পাকিস্তান বাংলাদেশিদের এত লোকের মৃত্যুর কারণটাও বলতে স্বীকার করেনি যে আমরা ভুল স্বীকার করেছি। সেই পাকিস্তান প্রেমী কারা আজকে বাংলাদেশে? 1971 সালে যখন পাকিস্তানে চলে যায়, যখন 98 লক্ষ সৈন্য নিয়ে চলে যায় নিয়াজি, তখন বাংলাদেশে 5 লক্ষ তখনকার দিনের পাকিস্তানিরা ছিল, যাদেরকে বিহারি মুসলিম বলা হয়। সেই বিহারি মুসলিমের 5 লক্ষ বাড়তে 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 আজ 50 বছরে তারা 1 কোটির উপরে চলে গেছে। এই বিহারি মুসলিমদের যারা জারদ সন্তান হিসেবে উল্লেখ করছে সালাউদ্দিন সাহেব, আমি শব্দটা ব্যবহার করছি না, কিন্তু যারা এই অবৈধ সন্তান, যারা বাংলাদেশকে আজকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, দেখুন এই অবৈধ সন্তানরাই আজকে বাংলাদেশের শাসন ক্ষমতায় এসেছে, তাদের অধিকাংশ দ্বারা নিয়ন্ত্রিত। বিডিআর বিদ্রোহ হয়েছিল আপনারা জানেন, বাংলাদেশের সেনাবাহিনীর অফিসারদের মেরে ফেলেছে। কারা মরেছিল সেই দিন? সেনাবাহিনীর যেসব অফিসাররা মৃত্যু হয়েছিল সেদিন, তারা সেদিন জাতীয়তাবাদী বাংলাদেশের, যারা বাংলাদেশকে ভালোবেসেছিল, বাংলাদেশের স্বাধীনতা দিবস যারা উদযাপন করতে 16ই ডিসেম্বরের দিনে কুচকাওয়াজ করেছিল। প্রতি বছর 16ই ডিসেম্বর বাংলাদেশে, যেমন আমাদের এখানে 26শে আমাদের প্রজাতন্ত্র দিবস পালন হয় 26শে জানুয়ারি, ও ক্ষেত্রে 16ই ডিসেম্বর ওদেশে বাংলাদেশের ঢাকার রাস্তায় কুচকাওয়াজ হয়। এবার সেই কুচকাওয়াজ বন্ধ করে দিয়ে প্রমাণ করে দিয়েছে এই ইউনুস যে সে পাকিস্তানের দালাল, আইএসআই এর দালাল। তার সাথে কারা আছে? সেই সময়কার আল বদর, রাজাকার, যারা সেই সময় হেফাজতে ইসলাম, যারা কিনা বাংলাদেশকে বাংলাদেশ রাখতে চাইছে না, তারা পুনরায় একটা পাকিস্তান তৈরি করতে চাইছে। দেখুন, পাকিস্তানকে বাংলাদেশ পাকিস্তান হবে, আর সেটা নিয়ে আমি একদিন আজিজুল্লাহকে বলেছিলাম, এই চ্যানেলে বলেছিলাম বাংলাদেশ বিস্ফোরণ। আজিজুল্লাহ আমার বিরোধিতা করেছিল। আজকে দেখুন কেন সেই দিন বলেছিলাম, আমি 3 মাস আগে বলেছিলাম বাংলাদেশের পরিস্থিতি এমন জায়গায় যাচ্ছে, আজকে সেটা প্রকাশিত হয়েছে। কারণ প্রতিটা ক্ষেত্রে কারা নিয়ন্ত্রণ করছে? বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে আইএসআই। কার সাথে? জামাতের সাথে। জামাত কি? জামাত বাংলাদেশে উগ্র মাদ্রাসা, এই যে মাদ্রাসা ছেলেটাকে দেখাচ্ছিলেন নামটা, যে যে সার্জিক্যাল আলম, ও কোথায় পড়াশোনা করেছে? কওমি মাদ্রাসায় পড়াশোনা করেছে। ওর কওমি মাদ্রাসা থেকে আজকে শেখ হাসিনা কওমি মাদ্রাসাকে কেন বাংলাদেশের স্বীকৃতি দিয়েছিল? বাংলাদেশে জাতীয়তাবাদ ধ্বংস করার প্রধান একটা কারণ এই যে 26শে জানুয়ারি প্যারেড যারা করবে, যারা কিনা বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলন করেছিল, সেই জাতীয়তাবাদী আন্দোলনকেও কিন্তু ধ্বংস করার জন্য এই চক্রান্ত দীর্ঘদিন ধরে চলেছে। 16ই ডিসেম্বর বাংলাদেশের অধিকাংশ মানুষ, আমি মনে করি সালাউদ্দিন সাহেবের মতন বাংলাদেশের অধিকাংশ মানুষ এই 16ই ডিসেম্বর তারা শহীদ মিনারে যাবে, খালি পায়ে গিয়ে পুষ্পার্ঘ দেবে, তাদের প্রতি শ্রদ্ধা জানাবে। এটাও আগামীকাল আমরা দেখতে পারবেন। দ্বিতীয় একটা কথা, 14ই ডিসেম্বরের কথা বলছিলেন, দেখুন একটা জাতি কতটা, সেই জাতির যারা শাসক হিসেবে আজকে বসে, তারা কতটা নির্লজ্জ। যে জাতির বুদ্ধিজীবীদের 14ই ডিসেম্বর হত্যা করা হয়েছিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, অধ্যাপক, কেন হত্যা করা হয়েছিল বুদ্ধিজীবীদের? তার কারণ সেই বুদ্ধিজীবীদের অত্যাচার করে বাঙালি জাতীয়তাবাদকে, বাঙালি বাংলাদেশকে, বাঙালি সভ্যতাকে ধ্বংস করার জন্য বাংলাদেশে করেছিল। কিন্তু দীপঙ্করদা যারা হত্যা করেছিল তাদেরই তো পা চাটছে। বাঙালি বুদ্ধিজীবীদের জাতীয়তাবাদের শ্রদ্ধা জানাতে গিয়ে মোহাম্মদ ইউনুস কালকে কি করেছে? জুতো পায়ে দিয়ে এই জাতীয় বুদ্ধিজীবীদের দিবস, তাদেরকে সম্মান জানাচ্ছে, তাদের সঙ্গে থাকুন। আমরা খুবই অবাক কিভাবে একটা রাস্তায় জুতো পরে বুদ্ধিজীবী দিবসে বুদ্ধিজীবীদের সম্মান জানাতে যায়। দীপঙ্করদা একটু সঙ্গে থাকুন। আপনি বলছেন যারা হত্যা করেছে আজ ইউনুসপন্থীরা, আজ হেফাজতিরা, তো তাদেরই জুতো হাতে নিয়ে চাটছে, তাদেরই তো পা টিপে তাদের এই মুহূর্তে ভাবছে যে তারা বাংলাদেশ দখল করবে, তারা পাকিস্তানের সাহায্য নেবে ইত্যাদি অনেক কথা হচ্ছে। এই মুহূর্তে দেখাবো, শুধুমাত্র এই মুহূর্তে
বারবার যে ইতিহাস মনে করানোর চেষ্টা করছে রিপাবলিক বাংলা, তার উদ্দেশ্য কি? কি পাবো আমরা? পাবো বাংলাদেশের বাঙালিদের মানুষের কণ্ঠস্বরও আমরা। সেখানে দাঁড়িয়ে বাংলাদেশের সবচেয়ে বড় নিউজ চ্যানেলেও আমরা সবচেয়ে বেশি মানুষ দেখেন। তো ইতিহাসটা মনে করানো আমাদের তো দায়িত্ব। নোয়াখালীতে হিন্দু বাঙালিদের রক্তাক্ত ইতিহাস, নোয়াখালীর কথা মনে করুন বাঙালি। এক রাতে ঘর ছাড়া প্রায় 2 কোটি মানুষ সেই দিন। নোয়াখালীর হিংসার বলি হয় হিন্দুরা, বেছে বেছে হিন্দুদের মারা হয়। কিভাবে জানেন? তাদের নিচে যে পোশাক তারা পরেছিল সেটা খুলে ফেলতে বলা হয়, দেখা হয় সে হিন্দু না মুসলমান, তারপর তার গলা কাটা হয় তার ধর্ম পরিচয় দেখে। পালিয়ে বাঁচে কোটি কোটি হিন্দু, সেই সময় এপারে পালিয়ে আসে অনেকে, ধর্মান্তরিত হয়ে প্রাণে বাঁচে আরো লক্ষাধিক। তাদের বাধ্য করা হয় ধর্মান্তর করতে, না হলে কেটে ফেলা হবে বলা হয়। 1204 সালের আগে বাংলাতেই ছিল না ইসলাম ধর্ম, 1204 সালে আসে সেই ধর্ম, এবং তারপর 50 লক্ষাধিক হিন্দু পালিয়ে আসে এই পারে। ধর্মের কারণে দেশত্যাগ করতে বাধ্য হয়, সেই সময় দেশ ছাড়তে বাধ্য হওয়ার শীর্ষে হিন্দু বাঙালিরা। আমি যাবো এরপর আজিজুল্লাহর কাছে। আজিজুল্লাহ, শুধু হিন্দুরা নয়, হিন্দু মুসলমান নির্বিশেষে সমস্ত বাঙালিদের হত্যা করা হয়, হিন্দুদের টার্গেট করা হয়। মুসলমান যারা দেশপ্রেমী, যারা সেই সময় বাংলাদেশকে স্বাধীন করতে চেয়েছিল, তাদেরকে বেছে বেছে ঝুলিয়ে দেওয়া হয় গাছ থেকে। সেই যে রাজাকাররাই কাজ করেছিল, রাজাকারের শেখ হাসিনা বলছেন রাজাকারের বাচ্চা, সেই রাজাকারের বাচ্চারা আজকে তো বাংলাদেশ শাসন করছে। আমরা পাশের রাজ্যে বসে আছি পশ্চিমবঙ্গে, আমাদের বর্ডারের এই পার ওই পার। আমাদের এখন কি করা উচিত? বিষয়টা হচ্ছে সমস্যা সেখান থেকেই শুরু হয়। আমাদের হিন্দু পরিচিতি বা মুসলিম পরিচিতি এইটা যদি বেশি হয়ে যায়, অর্থাৎ আমরা যদি বেশি হিন্দু হওয়ার চেষ্টা করি বা বেশি মুসলমান হওয়ার চেষ্টা করি, সমস্যাটা সেখানেই বাধে। আমরা যদি বেশি করে মানুষ হওয়ার চেষ্টা করি, তাহলে হয়তো মানবতার জয় হয়। যেটা বলছিলাম, যেখান থেকে শুরু করব আজকের অনুষ্ঠানের যে অভিমুখ, সেই জায়গা ভাই তোমার প্রথমে শেখা যায় হিন্দুরা বিরোধী, প্রথমে মাদ্রাসা। বিষয়টা হচ্ছে ইতিহাস প্রমাণ দেয় যে জাতি তার নিজের ইতিহাস ভুলে যায়, সে নিজেই আসলে মানুষের কাছ থেকে ভুল হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনার প্রেক্ষিতে বাংলাদেশের যে 18 কোটি মানুষ, তারা কি সবটাই মৌলবাদী? তা তো নয়। এবং আমি বলবো, যখন দেশটা স্বাধীন হচ্ছে ভারতবর্ষের সহযোগিতায়, আন্তরিক সহযোগিতায়, তখনও কিন্তু এই মৌলবাদীদের আমি জাস্ট একটা অ্যাড করব। আপনি বলছেন সবাই মৌলবাদীরা, 100%, কিন্তু যারা শাসন করছে এই মুহূর্তে তাদের মধ্যে 95% মৌলবাদী। আমি বলি, আমি যদি ব্যক্তিগত ধর্মাচরণের জায়গায় তুমি যদি যাও, তাহলে ধর্মাচরণের দিক থেকে মৌলবাদী বলছি না। ইউনুসকে তুমি কিছুতে মৌলবাদী বলতে পারো? অবশ্যই মৌলবাদী। যেমন মোহাম্মদ আলী জিন্নাহকে বলতে পারি না। এরা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করেছে। ইউনুস যেভাবে করছেন, একসময় আলী জিন্নাহ করেছেন। এই বাস্তবতাকে স্বীকার করতে হবে। এরা ব্যক্তি জীবনে কতটা মুসলমান, সেটা নিয়ে কিন্তু সন্দেহ। আমি তো ধর্ম ধরছি না আজিজুলদা। মৌলবাদী আমার কাছে সেই ব্যক্তি যে একটা ধারণাকে মৌল বলে গ্রহণ করে, সেই ধারণার বাইরে কেউ থাকলে তাকে শত্রু বলে মেনে নেয়। এতক্ষণ যারা বললেন তাদের বেলায় একটিবারও তুমি বাধা দিলে না, আমার বেলায় বাধা। আচ্ছা আজিজুলদা বলুন, তাহলে তুমিই বলো। তাহলে তুমিই বলো, আমাকে বলার দরকার নেই। আজিজুলদা, আমি প্রশ্ন করছি, আমার বক্তব্যকে তুমি বলার সুযোগ দেবে তো? তুমি যদি আমাকে ইন্টারাপ্ট করো। আজিজুল্লাহ বলুন, মৌলবাদী একজনের শাসন চলছে বাংলাদেশে, তারা ইতিহাস ভুলিয়ে দিতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষের, কি করা সেট করতে চাইছো? আমি সেই ন্যারেটিভ সেট করার ভাগিদার হব, কে বলেছিল? আমার তো নিজস্ব যুক্তি আছে। বলুন। সমস্যা হচ্ছে, তখনও রাজাকার ছিল, এখনো রাজাকার হয়েছে। বিষয়টা হচ্ছে সংকটের জায়গা, এই যে আত্মপরিচয়ের সংকট। কি বাংলাদেশে যেমন ধর্মীয় পরিচয়ের একটা বিষয় রয়েছে, প্রবণতা রয়েছে, সেখানে ভাষিক জাতীয়তাবাদের একটা বিষয় রয়েছে। অর্থাৎ আমি বাঙালি হব না আমি মুসলমান হব, এই যে সংকটের জায়গাটা, এই সংকটটা তুমি যদি না বুঝতে পারো, তাহলে বাংলাদেশকে তুমি বুঝতে পারবে না। আর সেই সংকট থেকেই 1947 থেকে 1971 যে মাঝখানের যে লড়াই, সেই লড়াইটা হচ্ছে এই ধর্মীয় আত্মপরিচয় নাকি ভাষিক আত্মপরিচয়, আবার নতুন করে শুরু হয়েছে। দুটো একসঙ্গে হয় আজিজুলদা? না, ক্ষেত্র বিশেষে। দেখো, আমার ব্যক্তি, ওই যে আমি বললাম, তুমি বাঙালি মুসলমান হয়ে যাও, তুমি যদি বেশি হিন্দু হয়ে যাও, তাহলেই তো সমস্যাটা তৈরি হয়। আমি নিশ্চয়ই বোঝাতে পেরেছি, তুমি নিশ্চয়ই সেই বোঝার মতো জ্ঞান তোমার রয়েছে। আর কি বলবো কিছু? না আজিজুল্লাহ, বুঝলাম। বিষয়টা হচ্ছে, দেখো, পিতার গৌরবকে
কন্যার স্বৈরাচারিতাকে দিয়ে তুমি যে জাস্টিফাই করার চেষ্টা করো, মুজিবুর রহমানের কন্যার স্বৈরাচারিতা কিনা সেটা আমি বলিনি। আজিজুল্লাহ সেদিকে আমি যাইনি। না সেদিকে আমি যাইনি। আজিজুল্লাহ কথাই বলে যাচ্ছে। এই মুহূর্তে আপনি শেষ করতে হবে। আজিজুল্লাহ আপনি যে কথা বললেন প্রত্যেক গেস্টে কথা বললেন অডিও ডাউন একদম সবাই শেষ। প্রত্যেকে এই কথায় সম্মত হয়েছেন, প্রত্যেকে রাজি হয়েছেন, আগ্রি করেছেন যে বাংলাদেশে এই মুহূর্তে স্বৈরাচারের যে নৃত্য চলছে, নগ্ন নৃত্য চলছে, যেটা রাজাকারের বাচ্চারা বা জারদ সন্তান যাই বলুন না কেন, আমাদের অতিথিরা বলছিলেন, যাই হোক না কেন তারা যে নগ্ন নৃত্য করছে, সেই নগ্ন নৃত্যকে সামনে এনে ধরছি আমরা রিপাবলিক বাংলায়। এবং সেই নগ্ন নৃত্য আরও একবার প্রকাশিত হচ্ছে, প্রতিদিন হচ্ছে, আরও একবার হবে আগামীকাল বিজয় দিবসের দিন। আরও বড় করে আমরা ইতিহাস দেখাবো, যে ইতিহাস রাজাকাররা দেখাতে চায় না, সেই ইতিহাস স্পষ্ট করব। এই মুহূর্তে এখানেই শেষ করতে হচ্ছে। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।